এখন যেমন ছাদ বাগানের সংখ্যা দিনে দিনে বাড়ছে, তেমনি আবার ছাদ বাগান করার সংখ্যাও দিনে দিনে কমে যাচ্ছে। তার প্রধান কারণ হলো বাগানিরা যখন, বিশেষ করে নতুন বাগানিরা যখন নার্সারি থেকে বা বাইরে থেকে গাছ কিনে নিয়ে এসে ছাদেতে রোপণ করে, রোপণ করার পর দেখা যায় যে অধিকাংশ গাছ মারা যাচ্ছে বা আকাঙ্ক্ষিত ফল তারা পাচ্ছে না। তো যাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে যে বাগানের গাছগুলো নিয়ে আসার পর লাগাবার পর মারা যাচ্ছে বা যতটা আশা করেছিল ততটা ফল হচ্ছে না, তখন সেই শ্রেণীর বাগানীদের বাগান করার প্রবণতাটা কমে যাচ্ছে। তাই আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব যে বাগান করতে এসে গাছগুলো মারা যাচ্ছে কেন, বা যতটা আশা করা গেছিল যে ফুল বা ফল পরিমাণ মতন পাওয়া যায় ততটা হচ্ছে না কেন, কি ভুলের জন্য এই জিনিসগুলো হচ্ছে, এই নিয়েই মূলত আলোচনার বিষয়বস্তু। কাজেই বুঝতে পারছেন ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো চলে আসা যাক আসল আলোচনার বিষয়বস্তুর উপরে। নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল আপনাদের স্বাগত জানাই। আপনাদের স্বাগত জানিয়ে অন্যান্য দিনের মতো আজকে এক নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে চলেছে। তাহলে মূলত যে কারণগুলোর জন্য গাছগুলো মারা যায়, চলে আসা যাক সেই ব্যাপারে বিশেষভাবে আলোচনা। গাছ কেনার সময় যে ভুলগুলো আমরা করে থাকি, ছাদ বাগানে গাছ রোপণ করার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্যের উপর নির্ভর করে নার্সারি থেকে বা বাজার থেকে আমরা গাছগুলো ক্রয় করব বা রোপণ করব। ফল গাছের ক্ষেত্রে যে সমস্ত ফল গাছগুলো সারা বছর ধরেই ফল দেয়, আমাদের চিন্তাধারা থাকবে ওই ধরনের ফল গাছগুলো রোপণ করা। আর গাছ ক্রয় করবার ক্ষেত্রে কখনই আমরা লম্বা দীর্ঘকাল গাছ কিনবো না, আমরা গাছ কিনবো ছোট ঝোপালো ধরনের গাছ। এবারে আসা যায় সবজি গাছের ক্ষেত্রে আমরা কি করব। এখানেও তাই, যে সমস্ত সবজি গাছ সারা বছর ধরে ফলন দেয়, আমরা প্রথমেই নির্বাচন করে কিনবো ঠিক ওই ধরনের গাছগুলো যে গাছগুলো সারা বছর ধরে সবজি দিতে পারে। ক্যাকটাস জাতীয় গাছগুলোকেও ছাদ বাগানের জন্য নির্বাচিত করা যেতে পারে। গাছ রোপণের ক্ষেত্রে সাধারণত যে ভুলগুলো আমরা করে থাকি, গাছ যখন আমরা টবের মাটিতে রোপণ করব তখন কোনো মতেই ভেজা মাটিতে আমরা কিনে নিয়ে আসা গাছগুলোকে বা রিপটিংয়ের গাছগুলোকে রোপণ করব না। সেক্ষেত্রে আমাদের শুকনো ঝরঝরে মাটিতেই রোপণ করতে হবে। বাজার থেকে যখন আমরা গাছ নিয়ে আসি তখন ওই গাছগুলো প্লাস্টিকের পাত্রের মধ্যে বা প্লাস্টিকের ব্যাগের মধ্যে থাকে। তো ওই গাছগুলোকে প্লাস্টিকের ব্যাগ থেকে নিয়ে আমরা আমাদের মনোনীত টবেতে রোপণ করে থাকি। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে প্লাস্টিকটা কেটে যখন মাটির বল সমেত গাছটাকে বার করব তখন অতি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে মাটির বলে কোনো ক্ষতি যেন না হয় বা আঘাত খেয়ে শেকড় ছিঁড়ে যেন না যায়। তাহলে ওই গাছ যদি আমরা আমাদের টবেতে বসাই তাহলে ওই গাছকে আমরা বাঁচাতে পারবো না, ওই গাছ মারা যাবে। জল দেওয়ার ক্ষেত্রে যে ভুলগুলো আমরা করে থাকি, অনেক বাগানি মনোনিবেশ দেন অতিরিক্ত জল দেওয়ার জন্য। বাগান যখন আমরা করেছি তাহলে টবের গাছেতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিই। আবার কিছু বাগানি আছেন তারা জল দেওয়ার উপর অবহেলায় থাকে। তো এই ক্ষেত্রে আমাদের ভাবতে হবে
অতিরিক্ত জল যেন না হয়, আর জল একদম দেবেন না, মাটি শুকিয়ে যাবে, এরকম হলেও গাছকে বাঁচাতে পারবে না। কাজেই এই ক্ষেত্রে আমাদের জল এমন ভাবে দিতে হবে যে মাটি যেন ময়েশ্চার থাকে, মাটির ভেতরে জল কোনো মতেই জমে থাকবে না, আবার মাটি যেন ড্রাই হয়ে খটখটে শুকনো না হয়ে যায়। কাজেই গাছ মারা যাওয়ার জন্য জল বেশি দেওয়া বা কম দেওয়াই হচ্ছে অন্যতম কারণ। দুপুর বেলায় বা প্রচন্ড রৌদ্রেতে অনেকে না জেনে গাছে জল দিয়ে দেয়। তো এই দুপুরে বা প্রচন্ড রোদেতে জল দেওয়ার প্রবণতাটাকে কমাতে হবে। যদি এই সময় আপনারা গাছে জল দিয়ে দেন, গাছের পাতাতে জল দিয়ে দেন বা গাছের মাটিতে জল দিয়ে দেন ভুল করে, তাহলে পাতাগুলো আপনার সানবার্ন হবে এবং গাছের গোড়া রুট বার্ন হয়ে যাবে। কেন, গাছ তেতে ঝলসে থাকে, সেই সময় যখনই জল পায়, জল পেলে পাতাগুলো একবারে সানবার্নে পুড়ে যাবে, আর টবের মাটিও আগুনের মতন জমে থাকে। হট করে যদি ওই গরমের মধ্যে জল দিয়ে দেয়, তাহলে গাছের যে শেকড় আছে, শেকড় হচ্ছে রুট বার্ন হবে এবং গাছকে বাঁচাতে পারবেন না, গাছ মারা যাবে। গাছের সার দেওয়ার ক্ষেত্রে যে ভুলগুলো আমরা করে থাকি, আমরা যখন গাছে সার দিই তখন আমরা মনে করি বেশি করে যদি সার দিয়ে দিই তাহলে গাছের ফুল ভালো হবে, ফল ভালো হবে। সম্পূর্ণ ভুল কথা। কেন, আমরা যদি আমাদের বাড়ির সন্তানকে, ছোট বাচ্চা সন্তান, তাকে যদি আমরা প্রয়োজনের অতিরিক্ত খাবার দিয়ে দিই বা স্পাইসি বা রিচ খাবার দিয়ে দিই, সে বাচ্চা সেটা নিতে পারবে না। তো গাছও একই ব্যাপার, গাছও আমাদের সন্তানের মতন। তো গাছকে যখনই আমরা সার প্রয়োগ করব, তখন আমাদের চিন্তা করতে হবে মাটির পরিবেশটা কি, গাছের বয়স কত, গাছের ফুল ফল কিরকম আছে, সেই মতন গাছে আমাদের খাদ্য উপাদানগুলো দিতে হবে। আর বিশেষ করে রাসায়নিক সারের ক্ষেত্রে আমাদের খুব সাবধানে থাকতে হবে। কেন, রাসায়নিক সার যদি আমরা প্রয়োজনের তুলনায় গাছে বেশি দিয়ে দিই, তাহলে গাছ কিন্তু ঝলসে যাবে, শুকিয়ে যাবে, মারা যাবে। তো রাসায়নিক সার যখন গাছে আমরা প্রয়োগ করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে সার কোম্পানি প্যাকেটে যে ইনস্ট্রাকশন দিয়েছে কিভাবে এটা প্রয়োগ করতে হবে, কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে, কতদিন ছাড়া প্রয়োগ করতে হবে, এটা মেনেই আমাদের কিন্তু গাছে সার দিতে হবে। তাই আমরা যদি রাসায়নিক সারটাকে অ্যাভয়েড করে যদি আমরা জৈবভাবে, ঘরোয়াভাবে সার প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে দেখা যায় যে গাছেতে আপনার সার যদি একটু বেশিও হয়ে যায়, তাহলে অতটা ক্ষতি হয় না। কাজে আমাদের খেয়াল রাখতে হবে রাসায়নিক সারের ব্যবহারের প্রবণতাটাকে কমিয়ে আমাদের জৈব সারের দিকে ফিরে আসতে হবে এবং জৈব সার আমাদের ব্যবহার করতে হবে। গাছে পোকামাকড় এবং ছত্রাক হয়েই থাকে। যারা বাগান করেছেন এই সমস্যায় অধিকাংশ বাগানিরাই ভোগেন। এটা একটা কমন জিনিস। কেন, গাছ করবেন, বাগান করবেন, পোকা হবে না, মাকড় হবে না, ছত্রাক হবে না, এটা হতে পারে। তো এই পোকামাকড় বা কীট পতঙ্গের হাত থেকে গাছকে বাঁচাতে গেলে আমাদের তো কীটনাশক দিতে হয়। তো এই কীটনাশকের ক্ষেত্রেও আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যতটা সম্ভব আমাদের রাসায়নিক কীটনাশক অ্যাভয়েড করে আমাদের জৈব বা ঘরোয়া উপায়ে, অর্গানিক ওয়েতে কীটনাশক বা ছত্রাকনাশক গাছে প্রয়োগ করতে হবে। যদি আমরা সময় মতন নিয়ম করে জৈব বা ঘরোয়া কীটনাশক প্রয়োগ করতে পারি, তাহলে বিভিন্ন ছত্রাক বা পোকামাকড়ের হাত থেকে গাছকে অনেকাংশেই সুরক্ষা দেওয়া যেতে পারে। আর যারা সময় করে এই জৈব কীটনাশক বা ছত্রাকনাশক তৈরি করতে ঘরে পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে রাসায়নিক কীটনাশক বা ছত্রাকনাশক কিনে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে লেভেলে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে ব্যবহারের ব্যাপারে, কতদিন ছাড়া ব্যবহার করবেন, কতটা পরিমাণে ব্যবহার করবেন, ঠিক সেইভাবেই রাসায়নিক কীটনাশক এবং ছত্রাকনাশককে গাছে ব্যবহার করতে হবে। যদি অধিক মাত্রায় ওই কীটনাশক
দিয়ে ফেলেন বা ছত্রাকনাশক দিয়ে ফেলেন, তাহলে গাছের একটা বিরাট ক্ষতি হবে এবং পরিবেশেরও ক্ষতি হবে, এবং যে দিচ্ছে সাবধানতা অবলম্বন করে না দিতে পারলে তার ক্ষেত্রেও আপনার ক্ষতি হবে। তো গাছে এই রাসায়নিক কীটনাশক এবং রাসায়নিক ছত্রাকনাশক যখন আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে যে ব্যবহার করবে তাকে প্রিকশন নিয়ে গাছে স্প্রে করতে হবে। এক হচ্ছে হাতে গ্লাভস পরতে হবে, মুখে মাস্ক ঢাকা দিয়ে তবে স্প্রে করতে হবে, না হলে ওই কেমিক্যালের জিনিসগুলো নাকে মুখে ঢুকলে যে দিচ্ছে বাগানিরা সে নিজে অসুস্থ হয়ে পড়বেন এবং ভবিষ্যতে দুরারোগ্য ব্যাধিতে ভুগতে পারে। আর অনেকে দেখা যায় যে যে গাছগুলো রোগে আক্রান্ত হয়েছে শুধু সেই গাছের ওপরেই স্প্রে করা হয় কীটনাশক, সে জৈব কীটনাশকই বলুন আর রাসায়নিক কীটনাশক বলুন, তারা ব্যবহার করে। এটা কিন্তু ভুল। গাছের পোকামাকড় লাগুক আর না লাগুক, একটা সময় মতন নিয়মিত গাছে কিন্তু কীটনাশক প্রয়োগ করলে গাছ সুরক্ষায় থাকবে, গাছ ভালো থাকবে। কাজেই একটা গাছ আমার ছত্রাকে আক্রান্ত হয়েছে, একটা গাছ আমার বিভিন্ন পোকামাকড়ে আক্রান্ত করেছে, শুধু ওই গাছটার উপরে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করে দিলাম, অন্য গাছগুলো দিলাম না, সেক্ষেত্রে একটা মারাত্মক ভুল হবে। কেন? আক্রান্ত গাছের জীবাণুগুলো ব্যাকটেরিয়া গুলো চলে এসে ভালো গাছে এসে উঠবে, তখন দেখা যাবে ভালো গাছটাও খারাপ হয়ে যাবে। তাই যখন কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করা হবে তখন সমস্ত গাছেতে প্রয়োগ করা উচিত। আর একটা জিনিস, চারা রোপণের সময় আমরা কিছু কিছু ভুল করে ফেলি। কেন? যখন আমরা বাজার থেকে গাছটা কিনে নিয়ে আসি তখন আমরা চিন্তা করি না যে কোন ধরনের গাছ আমি নিচ্ছি এবং ওই গাছগুলোকে আমরা কতটা রোদ্দুরে রাখবো আর কতটা ছায়াতে রাখবো, কতটা ছায়াতে রাখবো। কিছু গাছ রোদ পছন্দ করে, ভালো রকমই রোদ পছন্দ করে, মানে দিনে 7-8 ঘন্টা রোদে থাকতে ভালোবাসে। আবার কিছু গাছ মাঝারি রোদ পছন্দ করে, আবার কিছু গাছ সরাসরি রোদ পছন্দ করে না, কিন্তু আলো হাওয়া আসে। কাজেই বাজার থেকে যখন আমরা গাছ নিয়ে আসি আমাদের সেগ্রিগেট করতে হবে যে কোন ধরনের গাছ নিচ্ছি এবং ওই গাছগুলোকে ছাদেতে কিভাবে আমরা লাগাবো। যে যে গাছ রোদ্দুর খুব পছন্দ করে তাহলে সেই গাছটা আমরা রোদ্দুরের জায়গায় বসাবো যেখানে রোদ বেশি পায়। যে গাছ কম রোদ্দুর পছন্দ করে আমরা সেই গাছটাকে কম রোদ্দুর যেখানে থাকে, মানে দিনে 2-3 ঘন্টা রোদ পাবে, সেরকম জায়গাতে বসাবো। আর যেই গাছ রোদ একদমই পছন্দ করে না কিন্তু আলো হওয়া দরকার, তাহলে সেই গাছকে আমরা শেডের জায়গাতে বা ঘরেতে জানলার ধারে বসাবো। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এর জন্য অনেক বাগানিরা গাছকে মেরে ফেলে। গাছের পটিং মিডিয়া নির্বাচন করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেন? গাছের কাছ থেকে ভালো ফল পেতে গেলে তার পটিং মিডিয়া ঠিক করতে হবে। এক একটা গাছ এক এক ধরনের মাটি পছন্দ করে বা পটিং মিডিয়া পছন্দ করে। ধরুন ক্যাকটাস গাছ, ক্যাকটাস গাছের মাটি তৈরি আলাদা একরকম ভাবে করতে হবে। আবার সিমিলারলি দীর্ঘমেয়াদী যে ফল ফুলের গাছ রয়েছে তারা এক ধরনের মাটি পছন্দ করে, আবার শাকসবজির ক্ষেত্রে এক ধরনের মাটির প্রয়োজন থাকে। তো কাজেই আমরা কোন ধরনের গাছ ব্যবহার করছি তার উপরে বিচার করে আমাদের পটিং মিডিয়া নির্বাচন করা দরকার। টবে বা কন্টেনারের জল নিকাশি ব্যবস্থা খুব সুন্দর হওয়া দরকার। মানে অধিকাংশ গাছই কিন্তু মারা যায় অতিরিক্ত জলের জন্য। কেন? আমরা অতিরিক্ত জল দিয়ে দিই, সেই জলটা ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো না থাকে তাহলে গাছের গোড়াতে নিচে জল দিনের পর দিন জমার ফলে গাছের শেকড় পচে যায় এবং গাছের ডাইব্যাক সৃষ্টি হয়। কেন? শেকড় হচ্ছে গাছের লিভার। তো শেকড় পচে গেলে গাছ কি করে, শেকড় থেকে যে জল এবং পুষ্টিমূল্যগুলো থাকে সে শেকড় দিয়ে গাছের বিভিন্ন অংশে সরবরাহ করে। শেকড় পচে গেলে শেকড় তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে এবং গাছ দ্রুত মৃত্যুর পথে এগিয়ে যায়। কাজেই আমাদের খেয়াল রাখতে হবে গাছের ড্রেনেজ ব্যবস্থা যেন উন্নত মানের হয়। সেক্ষেত্রে টবের নিচে বা কন্টেনারের নিচে
কন্টেনার বা টবের আকার অনুযায়ী ছিদ্রের পরিমাণ বাড়িয়ে নিতে হবে বা বড় করে নিতে হবে। মিনিমাম 1 থেকে 2টো ছিদ্র ছোট টবের ক্ষেত্রে থাকবেই। আর শুধু ছিদ্র থাকলেই হবে না, সেই ছিদ্রটাতে যাতে মাটি ঘুরে এসে জাম না করে, জল দিলেই জল যেন তাড়াতাড়ি নিচে দিয়ে বেরিয়ে যেতে পারে। মানে মোদ্দা কথা, মাটি ময়েশ্চার থাকবে কিন্তু মাটি স্যাঁতস্যাঁতে কাদা কাদা ভিতরে যেন না থাকে, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, তবেই আমরা গাছকে কিন্তু বাঁচাতে পারবো। আবার টব বসানোর ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি। আমরা টবটাকে সরাসরি ছাদের ফ্লোরে বসাই। এতে কি হয়, গ্রীষ্মকালে যখন তাপপ্রবাহেতে ছাদ আগুন হয়ে ওঠে, তখন সরাসরি যদি ঘরে টব বসানো থাকে তাহলে টবের নিম্নের অংশ দ্রুত গরম হয়ে যায়, গরম হয়ে শেকড়কে পুড়িয়ে দেয় এবং গাছ মারা যায়। কাজে আমাদের যখনই টব বসাবো তখন ঠিক করতে হবে একটু উঁচু জায়গায়, বেড বা ইট দিয়ে একটু উঁচু জায়গাতে বা কাঠের পাটাতনের উপরে উঁচুতে গাছটাকে বসানো, যাতে সরাসরি মাটির থেকে হিটটা টবেতে না আসে। এই দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। গাছের প্রুনিং এর দরকার, কেন গাছে অনেক সময় রুট বাউন্ড হয়ে যায়, অতিরিক্ত শেকড় হয়ে যায়। অতিরিক্ত শেকড় যখন হয়ে যাবে তখন যদি শেকড়গুলোকে নিয়ম মতন সিস্টেমে যদি আমরা কাটতে না পারি, তাহলে গাছ মাটি থেকে পুষ্টি মৌলগুলো জোগাড় করতে পারে না। তাই প্রতি 1 বছর থেকে 1.5 বছরের মেয়াদে দীর্ঘমেয়াদী ফুল ও ফলের গাছের শেকড়গুলোকে প্রুনিং করা দরকার। সাথে সাথে ফল হয়ে যাওয়ার পর, গাছের ফল হলো, ফল যখন আমরা নিয়ে নিলাম তারপরে গাছের ডালগুলোকে প্রুন করা উচিত। পরবর্তী ক্ষেত্রে গাছটায় কি হবে, বেশি ফুল আসবে, বেশি ফল হবে এবং গাছ লম্বাটে গাছ হবে না, গাছ ঝোপালো ঝাড়ালো গাছ হবে। যে আমাদের কন্টেনারের ওপরে অবাঞ্ছিত কিছু আগাছা জন্মে যায়, ঘাস আজে বাজে গাছ জন্মে যায়, তো আমরা ওইগুলোকে খেয়াল করি না। আমরা গাছের ফুল ফলের দিকে নজর রাখি, খাবার দিয়ে যাচ্ছি, সব করে যাচ্ছি, যত্ন করছি, কিন্তু মাটিতে যে আগাছাগুলো জন্মাচ্ছে সেগুলো আমরা নিয়ম মতন তুলে ফেলে দিচ্ছি। কাজেই গাছকে ভালো রাখতে গেলে আগাছা নিয়ন্ত্রণের দিকে খেয়াল রাখতে হবে। তো আপনারাও ঘরে ঘরে সবুজ বাগান তৈরি করুন, গাছ লাগান, আপনি ভালো থাকুন, আমি ভালো থাকবো, আরো সকলে সুস্থ থাকবে, সমাজ ভালো থাকবে। কেন হারিয়ে যাওয়া সবুজকে আমি আপনি সকলে মিলে আবার হাত ধরে ফিরিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি নতুন ছাদ বাগানিরা যারা স্বপ্ন দেখছেন ছাদের উপর একটা ভালো বাগান করবেন, শখ মেটাবেন এবং ঘরে দৈনন্দিন যে খাবারগুলো সেগুলো আপনার ছাদ বাগান থেকেই তুলতে পারবেন, একেবারে বিষমুক্ত সবজি, বিষমুক্ত ফল পাবেন, তারা এই ভিডিওটা দেখলে আশা করি উপকৃত হবে, তাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন আপডেট যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আগামী দিনগুলো আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধু।